তালে দোলে হাতের কাকন কলস ছুঁয়ে বাজে মধুর রোলে। যেন কবির তুলিতে আঁকা মনোমুগ্ধকর সেই চিত্রপট ফুটে উঠেছে রবি ঠাকুরের স্বপ্নের পলাশ ডাঙার বুকে।
প্রতিমা, প্রতিমা, প্রতিমা। কি ব্যাপার? এই অন্ধকার নিবিড় রাতে আর আত্মচিৎকার শোনা যায়। কি কাকা, তুমি এখানে? আমার মেয়েকে খুঁজতে পেরেছি বাবা। মেয়ে? আমার মেয়ে। মেয়ে মানে তোমার মেয়ে প্রতিমা? কি হয়েছে কাকা? কোথায় গেছে সে? কাল সন্ধ্যেবেলায় ওই দিঘিতে জল আসছিল বাবা। ওই রাস্তা থেকে একদল গুন্ডা তাকে তুলে নিয়ে চলে গেছে বাবা। গুন্ডা? না না কাকা, না না, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে কাকা। এই পলাশডাঙ্গার বুকে, না না, আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। না বাবা না, তার সাথে পাড়ার অনেক মেয়েও ছিল বাবা। তারা তো ভয়ে পালিয়ে গিয়ে আমাকে খবরটা দিলে। তখন থেকে তো আমি খুঁজে ফেরাচ্ছি বাবা। তাহলে তো কথাটা মিথ্যে নয় কাকা। না না, এই আমার স্বপ্ন দিয়ে গড়া পলাশডাঙ্গার বুকে, না না, এর একটা উপযুক্ত বিহিত আমাকে করতেই হবে। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ আমি ধর্মদাস চৌধুরী বলছি। হ্যাঁ অফিসার, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার গ্রামের ওই কাজল দিকে জঙ্গলের ধারে খুঁজে চলে আসুন অফিসার, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। ওকে 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 আমি আসছি স্যার, আমি আসছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা, আমার মেয়েকে খুঁজে পাবো তো? নিশ্চয়ই পাবে কাকা, নিশ্চয়ই পাবে। এই পলাশডাঙ্গা আমার বুকের রক্ত দিয়ে গড়া। এই পলাশডাঙ্গার বুকে কেউ অধর্মের বেসাতি করে কেউ কোনোদিন রেহাই পায়নি কাকা, আজও তারা পাবে না। কিন্তু আমার মেয়ের মাথায় যে কলঙ্কের বোঝা চালু। তা তো অচিরেই মুছে যাবে গো কাকা। এরকম কলঙ্কের বোঝা সতী সাবিত্রী সহ পঞ্চসতীকেও বয়ে বেড়াতে হয়েছিল, কিন্তু তাদের সতীত্ব ম্লান হয়ে যায়নি গো কাকা। তারা ছিলেন তো দেবী বাবা, আর আমরা তো এই কুৎসিত সমাজের একটা সাধারণ না কাকা না, এটা তোমার ভুল ধারণা। সব বাড়ির মধ্যেই বিরাজ করেন আমাদের এই সর্বশক্তিমান ঈশ্বর। আর সেই ঈশ্বরের অশেষ করুণায় ওই পঞ্চসতী যেমন হয়েছিল দেবী, ঠিক তোমার মেয়ে প্রতিমা শয়তানের কামনার পরে একদল নিকৃষ্টর রাগতা। বাবা, বল তুই এতক্ষণ কোথায় ছিলি বাবা? তারা তোকে ধরে রেখেছিল, বলবো বল কে তোর এত বড় সর্বনাশ করলো? ওই শয়তান ধর্মদাস চৌধুরী। ওই চৌধুরী বাবু? না কাকা, না কাকা না, ওই গুন্ডাদের ব্যাপারে ও প্রতিমা আমাকে কিছু বলতে এসেছে কাকা। বল এই চৌধুরী বাবু যখন আছেন হবে না বাবা, হবে না, কিছুই হবে না। কারণ ওই শয়তানটাই আমাকে ওই বাগান বাড়িতে তোমাকে বাগান বাড়িতে তুলে নিয়ে গেছে। না না, চলে অন্তরিক্ষে যেখানে লুকিয়ে থাকুক, আমি তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি তাদেরকে পেতেই হবে। এই ভান্ডা আমার উপরে ছেড়ে দিন মিস্টার চৌধুরী। আসুন অফিসার, আপনি শুধু বলুন কে বা কারা কি অন্যায় করেছিল। আর বলবেন না স্যার। এই রাত্রির বেলায় এক গভীর জঙ্গলের মধ্যে আমার এই সুদেব কাকার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ছি 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 অফিসার, আমার এই স্বপ্ন দিয়ে গড়া। মিস্টার চৌধুরী, আমি যখন এসে গেছি ভাই দাবাই, ওরা তোমায় কোথায় ধরে নিয়ে গিয়েছিল? সে কথা বলার মতো কি ওর মনের অবস্থা আছে কাকা? ওকে যে তুলে নিয়ে গিয়েছিল, আর তাছাড়া ওর সব হারিয়ে এখন যা মানসিক অবস্থা, আমি বলছি শুনুন, ওই গুন্ডাগুলো আমার বাগান বাড়িতে গা ঢাকা দিয়ে আছে স্যার। আচ্ছা, তাদের মধ্যে কাউকে তুমি চিনতে পেরেছ? কেন চিনতে পারবো না? সেটা হলো ওই শয়তান। ওকে তো রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছিল অফিসার, তাই ওর পক্ষে কাউকে চিনতে পারা একেবারে অসম্ভব। অবশ্য ঠিক। তাছাড়া সব হারিয়ে
ওর যে এখন মনের অবস্থা, তাহলে কার নাম বলতে গিয়ে কার নাম বলে ফেলবে অফিসার। তাছে আপনি নিজে একটু যদি তদন্ত করেন। চেষ্টা করে তুলতে হবে না মিস্টার চৌধুরী। তবু আপনি তাদেরকে চিনতে পারবেন না অফিসার, কারণ কারণ ওই শয়তান দুপে জানোয়ারে জানোয়ারগুলো এই গ্রামেই আছে, এইটা বলতে চাইছি তো। সেটা কিন্তু অফিসার খুব ভালো করেই বুঝেছেন, সেটা খুব আর মুখোশের কথা বলছো। ওই মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলে এই আসল অপরাধীকে গ্রেফতার করে বুঝিয়ে দেবো যে বাঘে ছুলে 18 ঘা আর পুলিশ ছুলে 32 ঘা। তাহলে আর অফিসার দেরি করবে না। ছাড় আমার এই বুকের রক্ত দিয়ে পলাশ টাকার মান সম্মান বাঁচানো। আপনি একটু তদন্ত করুন স্যার। এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন মিস্টার চৌধুরী। তাহলে আমার মেয়ের কি অবস্থা? বাবা ওই আসল শয়তানগুলোকে আগে গ্রেফতার করি, তারপর নিশ্চয় আপনার মেয়ের কথা চিন্তা আসুন অফিসার, আসুন। ছি, 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 ছি। আমার এই বুকের রক্ত দিয়ে পলাশ টাকার গ্রামে কয়েকটা শয়তানের জন্য আমার মান সম্মান সব। চমৎকার ধর্মদাস চৌধুরী, চমৎকার। মুখ আর মুখোশের আড়ালে আপনার মুখটা আজ জিতে গেল। এই শয়তান ওই ধর্মদাস চৌধুরী একটা মুখোশ পরা দুপে জানোয়ার। ওই জানোয়ারগুলোকে সাহায্য করতে পারিনি বলে তোমার দুঃখ হচ্ছে, এই তো? ঠিক আছে, আমি ধর্মদাস চৌধুরী, আমি তোমাকে কথা দিচ্ছি, ওদিকে উপযুক্ত শাস্তি দিয়ে আমি প্রমাণই করে দেবো যে আমি আজও এই পলাশ টাঙ্গার বুকে গরিবের ভগবান। না বাবা, সেজন্য তো আপনার উপর ভরসা করে মর্যাদা আমি দিই গো কাকা, তোমাদের মঙ্গলের জন্যই। বাবা, আপনি হলেন এই গ্রামের মাথা। আপনার উপর ভরসা করে তো আমরা বেঁচে আছি। সেই এই কথাটাই তো আমি তোমার কাছে শুনতে চাইছি গো কাকা। ও কাকা, তুমি এক কাজ করো কাকা, তুমি একটু এখানে একটু দাঁড়াও কাকা। হ্যাঁ, আমি তোমার মেয়েকে কয়েকটা কথা একটু ভালো করে বুঝিয়ে বলি। তোমার মতো জানোয়ারের মুখে আমি একটা কথাও শুনতে চাই না। এই তো শোনা আমার, তুমি শুনলে না তোমার বাবা বললো আমি হচ্ছে এই গ্রামের মাথা। সেই মাথায় তৈরি বুদ্ধিগুলো আমি তোমাকে বেঁধে দিই। কেমন? এই মন দিয়ে শোনো, এই গ্রামের সম্ভ্রান্ত বংশের ছেলে আমি। তোমাকে ভোগ করেছি মানে তোমার 14 কুষ্টির সৌভাগ্যের ব্যাপার। সেই কথাটা যদি হাটে বাজারে বিক্রি করতে চাও, তাহলে তোমার মুখটা আমি অ্যাসিড দিয়ে এমন ভাবে দিয়ে দেবো যে তুমি আয়নায় নিজের মুখটা দেখে আটকে উঠবে। তোমাকে ডাইনি বলে ঢিল ছুঁড়ে মারবে। আমার কথা শোনো, তাহলে তোমার গর্বে আসা সন্তানের বাবাকে আমি ঠিক খুঁজে দেব, আর অন্যথায় তোমার মুক্ত পূর্বে আর আমার এই শান্ত প্রিয় ছেলের দান তোমার ওই পুরো বাপের গলায় হালকা উতলা হবার কি আছে? আমি তো তোমাকে বলেছি যে জানোয়ারগুলোকে উপযুক্ত শাস্তি আমি অবশ্যই দেব। অবশ্য কাকা, কাকা গো, কাকা, আমার মেয়ে মনে হচ্ছে তোমার মেয়ে ক্রমশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। তুমি বাড়ি নিয়ে যাও। হ্যাঁ, বাড়ি নিয়ে যাও। না মা, আমি কিছুতেই ঘরে যাব না বাবা, আমি কিছুতেই ঘরে যাব না। আমি এর শেষ থেকে তবেই ছাড়বো। দেখলে কাকা, দেখলে আমি যা বললাম ঠিক তাই। ওর মাথাটা খারাপ না হয়ে গেলে হয়। তুমি যাও কাকা, ওকে বাড়ি নিয়ে গিয়ে তুমি একটা ভালো ডাক্তার দেখিয়ে নাও। যাও কাকা, যাও। কাকা, তুমি ওই যাবার সময়
ডাক্তার দেখানোর জন্য তুমি এই 10,000 টাকা তুমি চৌধুরী বাবু, আপনি কি ভগবান? না, আমি ভগবান নই, আমি মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, মানুষ কখনো হয় না মানুষ। মানুষ কখনো হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না। ও বন্ধু, মানুষের জন্য যাও, যাও, তুমি এক্ষুনি গিয়ে ওটাকে ডাক্তার দেখাও। আর এদিকে যা ব্যবস্থা করার আমি অবশ্যই করবো। যাও, যাও, ওকে যাও। বাবা, আয় না, আয়, আয় না, বাবা। কি হলো? তুমি এখনো দাঁড়িয়ে রইলে কেন? আজকের মতো তুমি আপাতত বাড়ি যাও। আমি আমার এই বাসি ফুলের গন্ধ বেশিক্ষণ সহ্য করতে পারি না। তবে তোমার মতো সুগন্ধি ফুল তো ডাকলে ডাকলে আমার এসো কিন্তু। হ্যাঁ, আসবো আসবো রে জানোয়ার, কারণ আজকেই যে আমাকে হবে এই সমাজের মূল প্রতিশোধনীতে আবার আবার আমি ফিরে আসবো এই পলাশডাঙ্গার বুকে, তোর বুকে রক্ত দিয়ে তবে এই পলাশডাঙ্গাকে আমি শান্ত করবো। আমি আমার লজ্জা, আমার নারীত্ব, আমার লাঞ্ছনের প্রতিশোধ নিতে আমি আবার আসবো জানোয়ার, আমি আবার আসবো, আমি আবার আবার আসবো, আবার আসবো। নমস্কার, আমি ধর্মদাস চৌধুরী। আমি প্রয়োজন হলে মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন মিটে গেলে তাকে গামছা পরিয়ে গামলায় চড়িয়ে একেবারে গঙ্গা পার করি। হ্যাঁ, কি বললেন? সুরের বাচ্চা? হ্যাঁ, আমাকে আমাকে আপনারা সুরের বাচ্চা বললেন? ভুল করলেন। আমাকে শুয়োরের বাচ্চা বললে আপনারা শুয়োরকে লজ্জা দিলেন। কারণ কারণ তারা আমার চেয়ে অনেক বেশি ভদ্র। আপনারা বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে জোর হাত করে বলছি, আমি মানুষের বাচ্চা, আমি মানুষের বাচ্চা, যারাই বন্য পশুর চেয়ে নিজ কাজ করে। বাঘ যেমন বাঘের মাংস খায় না, কুকুর যেমন কুকুরের মাংস খায় না, কিন্তু এই শালা মানুষ, এই শালা মানুষ মানুষের মাংস খায়। আর সেই মানুষের রক্ত বইছে আমার প্রত্যেকটা শিরায় ধমনীতে। অন্যায়, অধর্ম, পাপ আর বিকৃত কামনায় পরিপূর্ণ আমি শালা একটা মহাপাপের জীবন্ত ফসিল। বর্ষাকালে পুঁটি মাছের পেট ভর্তি ডিম, আর সেই পুঁটি মাছের ছোলা এখন আমার হাতে। মা, ও মা, একবার তাড়াতাড়ি এসো, দেখো মাছগুলো কেমন ছটফট করছে। ওই মাছগুলো চেয়ে তুই তো বেশি ছটফট করছিস বাবা। কেন কেন মা? কেন আবার এই সাত সকালে যেভাবে হাত ডাক শুরু করেছিস তাতে মনে হচ্ছে বাড়িতে যেন ডাকাত পড়েছে। বাবা, তুমি শুধু আমার হাত ডাকটা শুনে আমার একবার এই ব্যাগটা দিকে তাকিয়ে দেখলে না? কই দেখি দেখি। দেখো, এ কি এত সাত সকালে এতগুলো মাছ তুই কোথায় পেয়েছিস বাবা? আর বলো না মা, আমি ওই তো মতিঝিলের দিকেই যাচ্ছিলাম, সেখানে দেখি কদম আর কালার বউ দুজনে মিলে মাছ ধরছে। তাই আমাকে দেখে এই মাছের ঝোলাটা হাতে দিয়ে বললো, দিতে দিতে চলে এলি, তোদের লজ্জা করলো না? তোরা গরিব মানুষ। আর সেই জন্যই তো আমি ওদের কথা ফেলতে পারলাম না মা। ওরা যে সেই মানুষ যাদের পরিশ্রম আর সততার গুণে এই গ্রামটাকে ভরিয়ে রেখেছে মা। আর সেই মানুষের মুখে ফুটাও দিয়ে বাঁচি। তাই ওদের মুখে হাসিটাকে আমাদের কেড়ে নিলি, তাই তো বাবা? আচ্ছা, তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি বাবা, ঠিকই বলছি। পরিশ্রমের ফসলটা এনে তুই আমাদের মুখে হাসি ফোটাতে চাইছিস, কিন্তু এই মাছটা বিক্রি করে আর যদি সংসার চলতো, তুই আমার ভেবে দেখ বাবা, আর দুপুরে ওদের উনুনে ভাতের হাঁড়িটা চাপবে কিনা। তাই বলে কালকে ঘরে বাইরে ওই ঠাকুর দেবতার পূজা করা মানুষকে একেবারে বন্ধ করে দিবে কদম। আমার বউটার মুখ লিখা বড় সেখানে, তাই এসবে যে ভগবানের দয়া আছে, বিদ্যা আছে না, যে ভগবানের আছে কিন্তু বুঝতে পারে নাই। আরে কালাচা, তুই অত আগে পিছনে ভাবার জ্ঞানের নাই মাথায়। আমি যদি আগে বুঝতে পারতাম এই মাছগুলো নিয়ে এত কথা হবে, তাহলে কিছুতেই আমি এই মাছগুলো রেখে নিয়ে আসতাম না, মাথার কিছুতেই।
না রে না কদম না, তোদের তোদের সততা পরিশ্রম আর নিষ্ঠার গুণে এগুলো তো তোরই দেয়া রে দা ঠাকুর। হ্যাঁ, তুই তো আমাদের কাছে সেই কৃষ্ণ ঠাকুর আছিস বটে দা ঠাকুর, যে ভগবান হয়ে ভক্ত সুধামার পায়ের ধুলো ধুয়ে দেয়। তবে আর কি, তাহলে বাড়ি ফিরে গিয়ে সারাদিন উপোস থেকে ভগবান ভগবান বলে চিৎকার কর। বললেও যে তোর দিন আমরা শোধ করতে পারবো না রে দা ঠাকুর, কারণ তুই যে আমাদের রক্ষে কবচ দিয়ে কিনে রেখেছিস দা ঠাকুর। না 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 রে কদম না। ওই সবকে থাকা ঠাকুরও ফুল ফল তুলসীর সঙ্গে চায় ভক্তের চোখের জল। কিন্তু তুই তো সব কিছু পেয়েও কোনো কিছু পাস না রে ঠাকুর। তাই তো তুই হলি এই মাটির পৃথিবীর মাটি মাখা একটা ভগবান দা ঠাকুর, একটা ভগবান। তাই সেই ভগবানকে জানিয়ে দেয় আমাদের শত কোটি পেন্না। শত কোটি পেন্না পেন্না পেন্না। আচ্ছা মা, এরপর তুমিও বলবে যে আমি মাছগুলো কেন নিয়ে এসেছি? না বাবা না, আর আমি তোকে কখনোই বলবো না। এমন ভালোবাসা দান পেতে মানুষকে যদি ভিখারি হতে হয়, তাতে মানুষের কোনো আবর্জনার মিলন হয় না বাবা। মানুষের মর্যাদা তখনই ক্ষুণ্ণ হয় যখন সে লেখাপড়া শিখে তার উপযুক্ত মূল্য পায় না। তার মানে তুই কি বলতে চাস সৌরভ? কি আর বলবো মা, ভালো একটা চাকরির অফার পেয়েছি, কিন্তু তারা 2 লক্ষ টাকা ডোনেশন চাইছে। তাই দাদা যদি টাকাটা না, আমি একজন গ্রামের সাধারণ চাষি, তাই 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি তোকে চাকরি দিতে পারবো না। কিন্তু দাদা ঘুষ ছাড়া বর্তমানে চাকরি হয় না। তাহলে তো কি তোর লেখাপড়ার কোনো মূল্য নেই? তা কেন হবে? তবে বর্তমান যুগে আবার সেই বর্তমান বর্তমান আর বর্তমান বর্তমান যুগে সব কিছু যদি পাল্টে গিয়ে থাকে, তাহলে আজ থেকে 20 বছর আগে যে মাকে তুই মা বলে ডাকতিস, এখন তুই তাকে কি বলে ডাকবি? তোর তোর শিক্ষা দিয়ে আমাকে একটু বুঝিয়ে দে তো ভাই। কি হলো খোকা, কি হলো? তো দাদার কথার তুই উত্তর দে। তোর কথার উত্তর আমার জানা নেই মা, আমি শুধু তোমাদের কাছে জানতে চাই আমাকে লেখাপড়া শিখিয়েছো কেন? তোকে তো মানুষ হওয়ার জন্য। না দাদা না, সৌরভ, না মানে? আমি লেখাপড়া শিখেছি, তাই আমার ব্যক্তিগত স্বাধীনতায় আমি কাউকে হাত দিতে দেবো না। সৌরভ, তার মানে কি করতে চাস তুই? চাকরি? চাকরি? ওই ঘুষ দিয়ে চাকরি? হ্যাঁ হ্যাঁ, 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি আমার শিক্ষার উপযুক্ত চাকরি খুঁজে নিয়ে রাশি রাশি টাকা উপার্জন করব, আর সেই টাকা দিয়ে আত্মহলা অট্টালিকা হয়তো তুমি তৈরি করতে পারবে না, কিন্তু সেই অট্টালিকার কোনো কোণে না এক বিন্দু শান্তি তুমি খুঁজে পাবে। কেন? কারণ তোমার উপার্জনটা সোজা পথে নয় বলে অসৎ পথে উপার্জন করে ধনী হওয়া যায় বেশা, কিন্তু সুখী হওয়া যায় না। বলো তো ঠিক কথা বলেছি বাবা। তোর সময় চিন্তা মন থেকে মুছে ফেলে দে বাবা, মুছে ফেলে দে। আমার সিদ্ধান্ত আমি অটল, কারণ ছেলে কথায় বিশ্বাস করে। তাই নাকি? তাহলে তাকিয়ে দেখো এই সুজলা সুফলা শস্য শ্যামলা পলাশডাঙ্গা গাঁয়ের দিকে। এ গায়ে বহু মানুষই না মুঠো মুঠো টাকা রোজগার করে অনেক বড় লোক হয়েছে ঠিকই, কিন্তু তারা সেই টাকায় এক বিন্দু সুখ কিন্তু খুঁজে পায়নি। তাই এদের কেউ সুগার, কেউ ডায়াবেটিসের রোগী, কেউ বছরে 3 মাস ভেলোর হসপিটালে ভর্তি থাকে, কেউ প্রতি মাসে বিলেতে যায় রক্ত বদল করতে। পেট পুড়ে খাওয়া, মাছ নিন্দা, এসব কিছু ভুলে না এরা হয়ে উঠেছে সমাজের এক আদর্শ জীব। আর সেই জন্য কি বলছো দাদা? বাঁচতে গেলে মানুষের অর্থ অবশ্যই দরকার, কিন্তু যেখানে বেশি অনর্থও সেখানে। থাক, এসব কথা পরে আলোচনা করলে চলবে। তা হ্যাঁ রে সৌরভ, এই গত 3 দিন তুই কোথায় গিয়েছিলি বাবা? রাগ করছিস কেন বাবা? মাঠে যাসনি বলে তারা না দুটো কথা বলেছে, তাই যদি না খেয়ে না ঘুমিয়ে তুই 3 দিন তুই কেন বাড়িতে আসিসনি বাবা? কেন আসিসনি বল? জানিয়ে যাও, ও কথাও নিজের মুখে কি করে বলবে মাসিমা? ওনার হয়ে আমি বলে দিচ্ছি। আপনি গত 3 দিন আগে ওই মধু নিশিরামনের কথা, তার মানে সৌরভ গরিব চাষির মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। দাদা ভালোভাবেই জানে। বাবু এই আমি আপনাকে অ্যারেস্ট করলাম অফিসার। কিন্তু
তাহলে সে নিজেই থানায় গিয়ে অভিযোগ জানালো কেন? আর কেনই বা সৌরভের বিরুদ্ধে কঠোর শাস্তি সে নিজের কান্নায় ভেঙে পড়লো? নিশ্চয়ই এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে মা। প্রতিমা কখনো এত বড় মিথ্যা কথা বলতে পারে না। বলেছে, এটা জীবন্ত সত্য। আপনার একটা কথা ভুল হচ্ছে দারোগা বাবু। নইলে দুদিন পরে এবারে বউ হয়ে আসবে। না, আপনার নিরাশার বন্ধনে হারিয়ে গেছে। দারোগা বাবু, এ হতে পারে না দারোগা বাবু, হতে পারি না। আমার সারা এমন কাজ করতে পারি না। যে প্রতিমাকে আমি মেয়ের মতো ভালোবাসি, যার লক্ষ্মীর আশীর্বাদে পাতা আছে, সেই প্রতিমা কখনো তার বয়সের স্ত্রী মমতা নিয়ে কখনো চালনা করতে পারে না, কখনো চালনা করতে পারে না, কখনো না। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। আমি প্রতিমাকে এখানে নিয়ে আসছি, আর এখানে কোন হয়ে যান সেই কথা বলেছে কিনা? কোর্টই বলবেন। বিশ্বাস করলে দাদা, তোমার ভাই আশা করুক কাছে কখনো করতে পারে না। বিশ্বাস আমি করি তোমার একমাত্র সম্বল। এই বিশ্বাসকে বুকে চেপে রেখে তুমি খোঁজ নিয়ে দেখো তো দাদা। যন্ত্রের কাল লাগেনি। তোমার ভাইকে বংশ তোমার চোখের জলে ষড়যন্ত্রের চাল ছিন্ন করা যাবে না মা। ষড়যন্ত্রের চাল ছিন্ন করা যাবে না মা গো। তাহলে প্রতিমা এত বড় মিথ্যে কথা বলে থানায় ডায়েরি করলো কেন? সেটাই তো রহস্য মা, সেটাই তো রহস্য। আর যেদিন সেই রহস্যের কিনারা করতে পারবো, যেদিন সেই রহস্যের উদ্ঘাটন করতে পারবো, সেদিন দেখবে মা তোমাদের প্রতিমা তোমাদের বিশ্বাসের কিন্তু সে তো অনেক দূরের কথা রে গৌরব। কিন্তু এখন যায় আইনের জাতাকল থেকে সৌরভ মুক্তি পাবে কিভাবে? সেই পথে আমি খুঁজতে চললাম দাদা। আমি জানি অপরাধী যত ধূর্তই হোক না কেন, সেটার অপরাধের চিহ্ন নিশ্চয়ই ফেলে রাখবে। আর সেই চিহ্ন দিয়ে শুরু হবে আমার আসল তুই বলতে পারিস পলাশ, তুই থাকতে এরকম ঘটনা ঘটলো কি করে? তুই কি আমার মেয়েটাকে চিনিস না নাকি? নাকি তার চরিত্র সম্পর্কে তোর কোনো সন্দেহ আছে রে পলাশ? বিশ্বাস কর ভাই, আমি মাত্র 5 দিন বাড়িতে ছিলাম না। আজ বাড়িতে ফিরেই প্রতিমার মুখে সব কথা শুনে সবার আগে আমি ক্ষমা চাইতে এসেছি। আর প্রতিমার মুখে যে রহস্যের কথা আমি শুনেছি, কি সেই ঘটনা যার জন্য প্রতিমার মতো মেয়ে একটা দেউলিয়া হয়ে গেছে? শুনবেন তাহলে? গতকাল সন্ধ্যায় প্রতিমা যখন উঠানে ঝাঁপ দিচ্ছিল, তখন হঠাৎ
চিনতে না পারার মতো বাঘ বা ভাল্লুক তো আমি নই সুন্দরী। বাজে কথা বাদ দিয়ে ভালো করে বলুন কি আপনি আর কি চাই এখানে? চাই তো অনেক কিছুই, কিন্তু দিচ্ছে কে বলো? অবশ্য তুমি চেষ্টা করলে সবই পারো সুন্দরী। সাবধান সাবধান দস্যু, আর এক পা এগিয়ে এলে এই ছেঁকিয়ে পিঠ ছেড়ে দেবো একদম। আহা! করো কি সুন্দরী, করো কি? এটা যে তোমার হাতে মানায় না সুন্দরী। ধরেই বা তুমি লেখা কাগজ। তোমরা জানো তোমাকে আর কষ্ট করতে হবে না ডার্লিং, আমি যা বলি এখন মন দিয়ে শোনো। না, তোদের মতো জানোয়ারের কোনো কথাই আমি শুনবো না। পারে ডার্লিং পারে। আগামীকাল সকালে থানায় গিয়ে বলবে সৌরভ ঠাকুর তোমাকে ধর্ষণ করেছে। না, এত বড় মিথ্যে কথাটা আমি কিছুতেই বলবো না। তোমার বাবার প্রাণের বিনিময়ে হলো নয়। এ তার মানে আমার বাবা আর বাকি রাখে গেল না সুন্দরী। তার বাবা তোমার জীবন মৃত্যুর মাঝে এ বাবা বাবা ওদিকে নয় সুন্দরী, ওদিকে নয়। চিন্তা পাখির মতো গুলি বলবে আমার আমি আমি ওই শয়তানদের কোপাডালে পড়ে আমি একটা ভীষণ বড় ভুল করেছিলাম। সে ভুল আর আমি দ্বিতীয়বার করতে চাই না বাবা, আমি চাই না বাবা। বলবে না, বললে ওর মোড়া বাবার সঙ্গে কথা বলা করাবই। আমি মরে গেলে কথা বলবি না রে মা। তার আগেই তোরা শেষ হয়ে যাবি না জানোয়ার। যে অন্যায় অধর্ম আর মহাপাপ তোরা করে চলেছিস তাতে তোরা ধ্বংস হয়ে যাবি। এই পাপ মুলুকে পাপ করেনি, আছে কোন নর নারী? আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কান্ডারি। সব জনরের দল নিজেরা পাপের পাকে ডুবে বসে আছিস। এখন এই সাধারণ চাষা গরিব মানুষগুলোকে তোরা দলে টানতে চাইছে। না না, বললেটা না, টেনে একবারে সব ছিঁড়ে দিয়েছে গো। এই তুই চুপ করে কেন বসে? তা করছি, কিন্তু আমি চুপ করলে এই ছোট্ট তো চুপ করে থাকবে না চেদার। একা বসে কোন মেয়েটার কি হাল করেছে, আর পুরোটাকেও বলি বাবু, পুরোটাকে টানছিস বাবা, আর জোরে টান, আর মেয়েটাকে একা বসে ভালোবাসি। সত্যি কথা বলতে ভালোবাসি। আর তাহলে আমি নয় চুপ করি থাকছি, তাহলে তাহলে আমি ভদ্রলোকের বাড়িতে এসেছিস, ভদ্র আচরণ করবে। ওকে 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 দুজনকে তোরা ছেড়ে দে। ঠিক আছে স্যার। কি বাবা কাঁদে না, কাঁদে না সুন্দরী, কাঁদে না, একদম কাঁদে না। শোনো, আমার একদম কাঁদে না। আমি বুঝতে পারছি এরা তোমাকে ধরে নিয়েছে, ভীষণ বড় অন্যায় করেছে। আমি আমি তার জন্য এদের দুজনকে খুব করে বকে দেবো। হ্যাঁ কাকা, ও কাকা, কাকা গো, তুমি তুমি এখন বর্তমানে কবিকে তুমি চাষ করবো কাকা? বলেই পেল না, তোমার লজ্জা কিসে? আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে রেশনে চাল দেবো, বিনা পয়সায় ঘর দেবো, আর আমার কাপড়ের দোকান থেকে তোমার মেয়েটাকে না শাড়ি, সায়া, ব্লাউজ আর কিছু দেবো। আচ্ছা, আপনি না, আপনি দেবেন, আপনার কোথায় পাবো? হ্যাঁ সুধীর বাবু, এবার আপনি বলুন তো বর্তমানে কত বিঘে জমি আপনি চাষ করছেন? 2 বিঘে। মাত্র 2 বিঘে? 2 বিঘে? তাই তোমার দুঃখে কুকুর বিড়াল কাঁদতে তো ঘুরো। এই একা বসে,
আমি বেঁচে থাকতে এই পলাশডাঙ্গার বুকে কারুর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে না। কাল থেকে দক্ষিণ পাড়ার 5 বিঘে জমিতে তুমি চাষ করবে। আমি বাড়িতে গিয়ে বলেছে এই একা বসে। ওই জমি তুই চাষ করবি না, ওই জমি চাষ করবে আমার সুদেব কাকা। না, আমার বাবা ওই পাপের জমিতে কখনো কোনোদিন চাষ করবে না। তাই বলে কি ভাই সুন্দরী, আমার এই ভালোবাসার টান তোমাকে যে গ্রহণ করতেই হবে রানী। যদি আমরা না নিই, আমার যদি কেন, তুমি কি চাও আমি তোমার কাছে কৃতজ্ঞতা হয়ে থাকি? হ্যাঁ বলো, তুমি কি চাও? তুমি কি চাও যে আমি ঋণ ঋণ কিসের ঋণ? কৃতজ্ঞতা ঋণ গো কাকা, কৃতজ্ঞতা ঋণ। এই যে তুমি বলো কাকা, এই যে তোমার মেয়ে প্রতিমা আমার অজ্ঞানে করা কিছু ভুলকে ভুল ভেবে পরম শ্রদ্ধায় ক্ষমা করে দিয়ে সেই ভুলের বছরা ওই গায়ের ছেলে সৌরভ ঠাকুরের মাথায় চাপিয়ে থানায় ধর্ষণের ডায়েরি করেছে। এই ঋণ কি কম? এই ঋণ কি কিভাবে শোধ করা যায় গো কাকা? তাই বলছিলাম কাকা, ওই 5 বিঘে জমি তুমি না, ওই জমি আমার বাবা চাষ করবে না। আর আমি থানায় গিয়ে ওই সৌরভ ঠাকুরের নামে ডায়েরি দেব না। ডায়েরি যদি করতেই হয় তাহলে সেটা করব তোমার নামে। হাজার পা থেকে চটপট করছে। তোর সেই পা দুটো আমি কেটে নেবো সালে। সে পা দিয়ে ঘুরে ঘুরে তুই আমার গ্রামে গ্রামে আমার নামে কুৎসার উঠি বেড়েছিস। আজ তোকে দিয়ে ধর্ষণের ডায়েরি করিয়ে আমি প্রমাণ করবো যে প্রকৃত ধর্ষণকারী আমি নয়, ওই সৌরভ ঠাকুর। না, আমার মেয়ে তোর মতো শয়তানের কথাতে ওই সৌরভের নামে ডায়েরি করবে না। তাহলে যে তোমার এই পচা গলা দেহটা নদীর জলে ভেসে উঠবে। সম্পর্কে ঋণ কাকা, সম্পর্কে ঋণ কি বড় কঠিন? তাই এই বলছি, এই পুরো ভামটাকে এখান থেকে নিয়ে যা। আমার বাবাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? বাবা, ব্যাপারটা জানো সুপারির যাত্রার পরের মতো। কেলা খাইবে যদি 4 বার এমন যাত্রা লিখবো জিতকে পুপুর করতাম। এবার বলো তুমি রাজি কি না? না না না, তাহলে তুই মরবি না, ফালে মরবে তোর এই পুরো বাচ্চা। না, আমার এই শান্ত প্রিয় ছেলের দল এই তুমি সই করিয়ে অন্যত্র ওদিকে আমার দিকে নাম, কারণ বাবা আমার নাম রেখেছে একাদশী, তাই আমি সারা জীবন থাকি উপবাসী। মাথার উপরে দিগন্ত ভাবি আকাশের কোটি কোটি গ্রহ নক্ষত্র, আরে পায়ের নিচে সর্বাংশহ বসুন্ধরা, সমীরণকে সাক্ষী রেখে আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আমাদের প্রস্তাবে তুমি রাজি কিনা? তোমাদের এই জঘন্য প্রস্তাবে আমি রাজি। তারপর কি হলো? তারপর ওরা যাওয়ার সময় মামাকে জোরপূর্বক গাড়ি তুলে নিয়ে গেছে, আর যা ভুলে গেছে তার প্রতিফলন তো এখন ঘটেই চলেছে। তাহলে যাও বাবা, যাও। তোমার সাক্ষ্য চাও তো
মেজদাকে নিরাপরাধ প্রমাণ করা একেবারে অসম্ভব রে পলাশ। তাহলে যা বাবা পলাশ, যেভাবে পরের প্রতিযোগী বুঝিয়ে সুঝিয়ে। না না না, তাতে হয়তো তোমরা মুক্তি পাবে, কিন্তু সুদের টাকার মৃত্যু হতে পারে। তাহলে সৌরভ সারাজীবন মিথ্যে গলকে বোঝা মাথায় নিয়ে ওই জেলের খালি কাটবে। তাই কি করে হয় মা? সৌরভ আর সৌরভ আমার শক্ত দুটো হাত, দুটো নয়নের মণি। এদের একটাকেও হারালে আমি যে বাঁচতে পারবো না মা। তাহলে এখন আমরা কি করবো বললে? এমন কোনো উপায় বের করো যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। সৌরভ মুক্তি পাবে, কিন্তু সুদের টাকার মৃত্যুর বিনিময়ে নয়। বেশ, তবে তাই হোক বর্দা। তোমার লক্ষ্য পূরণ করতে, মেজদাকে কলঙ্কের হাত থেকে মুক্তি দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিতে, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আমি পৌঁছে যাবো ওই শয়তানদের মৃত্যু গহ্বরে। গৌরব, তাতে হয়তো নিজে মরতে পারবি, কিন্তু ওদের খেসা করে স্পর্শ করতে পারবি না। কেন? কেন আইন আদালত করে কিনে রেখেছে, পুলিশ ওদের বাড়ির চাকর। তাই হককারী কোনো সিদ্ধান্ত নিলে তুই মিথ্যা কোনো কেসে ভিড়াবি। হ্যাঁ, পলাশ তো ঠিক কথাই বলেছে রে গৌরব। তাই শয়তানের সঙ্গে লড়তে গেলে শক্তি আর সাহসের থেকে সব থেকে দরকার হচ্ছে বুদ্ধি। সেই বুদ্ধির জড়িয়ে আমি ওদের ঘায়েল করবো বর্দা। অন্যায় অধর্ম আর পাপের পথে নয়, সত্য ন্যায় আর ধর্মের খড়গি ওদের আমি বলি করবো। গৌরব, ওদের আমি বুঝিয়ে দেবো পৃথিবীটা এখনো নরক হয়ে যায়নি। তাই পাপ আর পাপীরা এখানে একত্রে রাজত্ব করতে পারবে না। ওদের আমি বিনাশ করে উপযুক্ত শাস্তি দিয়ে দেবো। পৃথিবীতে যুগে যুগে বসুন্ধরা মায়ের কোলে নেমে এসেছে, মায়ের কোলে মাটির ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু বাবা, সত্য গীতা তারপরে যা ঘটেছে তাকে এই যুগে ঘটতে পারে বাবা? ঘটবে মা, ঘটবে, নিশ্চয়ই ঘটবে। না হলে যে মিথ্যা হয়ে যাবে ভগবানের সেই অমৃত বাণী মা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং মুচিতমহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শপথ নিলাম অন্যায় রক্ষাকারী বদলা নিতে হাত বাড়িয়ে দিলাম। শপথ নিলাম অন্যায় রক্ষাকারী বদলা নিতে হাত বাড়িয়ে দিলাম। শপথ নিলাম। পাবে পলাশ, কিন্তু এখন যে মহৎ উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছো, তার প্রথম পদক্ষেপ হিসাবে আমরা যখন সুদেব টাকাকে উদ্ধার করতে পেরেছি, তখন প্রতিমার সত্য সাক্ষীতে মেজদার জামিন হয়। খুব একটা সহজ কাজ নাও হতে পারে গৌরব। কেন কথাই বলে বাতাসেরও কান আছে, আর সেই বাতাস পেয়ে এই খবর এতক্ষণে হয়তো আমার পরম পূজনীয় দাদার কানে পৌঁছে গেছে। তাহলে সে নিশ্চয় চুপ করে বসে থাকবে না। আপনি কথাটা তো ঠিকই বলেছেন, কিন্তু আমার ভাবা উচিত ছিল। ভেবে দেখা উচিত ছিল, কারণ ফলের কখনো ছলের অভাব হয় না। তাহলে কি মামার বদলে প্রতিমা তোরা কিডন্যাপ করতে পারে? পারে। তারপর তাড়াতাড়ি আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে। ঘরে ফিরে চলো ঠাকুর, ঘরে ফিরে চলো। যাবো, নিশ্চয়ই যাবো বৌদি। তবে যাবার আগে আমি দেবদাস বাবুকে কয়েকটা কথা বলে যেতে চাই। বেশ তো, বলো না তুমি কি বলতে চাও, বলো। আপনি যদি আপনার দাদার পাপ কাজের সঙ্গী না হন, তাহলে এই পাপ আর পাপীদের মূলোচ্ছেদ করতে, এই পড়াশোনা গাঁকে পরিশ্রুত করতে আপনি আমাদের সর্বতভাবে সাহায্য করুন দেবদাস বাবু। নিশ্চয় করবো। যেমন আজকে আমার সাহায্য না পেলে তোমরা কিছুতেই চৌধুরী মিলারে এই গুপ্ত পক্ষ থেকে সুদের টাকাকে উদ্ধার করতে পারতে না না, শুধু এটা নয় দেবদাস বাবু। আমি চাই সর্বাঙ্গীন সহযোগিতার হাত, যে হাত শয়তানের চক্রকে খান খান করতেই নয়, ভুখা মানুষের পেটে অন্ন যোগাবে। সমাজের প্রয়োজনে, সংসারের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সবার সামনে হাতিয়ার ধরে এগিয়ে চলবে। কিন্তু গৌরব, আমি আর কোনো কিন্তু নয় বাবা, কোনো কিন্তু নয়। এই কাজে আপনার মতো মানুষের সহযোগিতা না পেলে আমরা যে কোনোদিনই সার্থকতার মুখ দেখতে পাবো না। তাহলে আসুন না দেবদাস বাবু, আমার দাদা সেই রবি ঠাকুরের স্বপ্নের পলাশ ডানা গড়ার কাজে আমরা সকলে হাতে হাত রেখে যেন দৌড়াও। আমরা হারবো না,
আমরা হারবো না, হারবো না, তোমার মাটি একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটি একটি কণাও ছাড়বো না। আমরা পাথর ভেঙে দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা, ভাবনা কেন আমরা তোমার হয়ে যায়নি সৌরভ। তাহলে পরে তুমি এরকম একটা জঘন্য অপরাধ করে কখনো এত তাড়াতাড়ি জামিন পেতে না। কিন্তু কিন্তু আমি তো অপরাধী নই ধর্মদা, আমাকে মিথ্যে কেঁদে ফাঁসানো হয়েছে। সেটা তোমার মুখের কথা, সেটা আইনের চোখে মোটেই গ্রাহ্য নয়। যে মেয়ে তোমার নামে ধর্ষণের ডায়েরি করতে পারে এই পৃথিবীতে তার এমন কোনো অসাধ্য কাজ আছে আর কিছু নেই। সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় যে প্রতিমা আমার নামে এত বড় মিথ্যা কথা বললো কেন? যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। হয়তো সে তোমার ভালোবাসায় সন্তুষ্ট নয়, নয়তো হয়তো কোনো বড় গাছে নৌকা বেঁধে তোমার ভালোবাসার মুখে দু পায়ে লাথি মেরে তোমার মুখে একটা মক্ষ বাধা ফেলেছে। না, এ কথা আমি বিশ্বাস করি না। তাই নাকি? তাহলে তুমি একটা ভেবে দেখো ভাই, যে দাদাকে তুমি রামচন্দ্রের মতো ভক্তি করতে, যে ভাইকে তুমি লক্ষণের মতো স্নেহ করতে, কই তারা জামিন করাতে কই একটি বারও তো তোমার কাছে এলো না? তাহলে কি তারা বিশ্বাস করেনি যে তুমি সম্পূর্ণ নির্দোষ? ধর্মদা, আমার রক্তের সম্পর্ক যদি বেইমানি করতে পারে ভাই, তাহলে কোন পরস্য পর রূপসী অন্যের বাহু ধরে বাধা পড়ে তোমার ভালোবাসার বুকে তো লাথি মারতেই পারে। না, আপনি চুপ করুন, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য না করারই তো কথা ভাই। যাদিকে তুমি দেবতা ভেবে এতদিন পুজো করে আসছিলে, হঠাৎ যদি তারা সেই তোমার নৈবেদ্যটাকে দু পায়ে লাথি মেরে দারুণে পরিণত হয়, তাহলে কোনো সুস্থ মানুষ সেটাকে সহ্য করতে পারে? হতে পারে না। আমার দেবতুল্য পর্দা ষাটের বয়সে মুক্ত হারিয়ে সে দানবে পরিণত হয়েছে। আমার সব গুলিয়ে যাচ্ছে, আমি বুঝে উঠতে পারছি না কে আমার আপন আর কে পর। সেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি ডার্লিং। আরে বাবা, দাদা হলো বিষয়ী মানুষ, জমি জমা টাকা পয়সার হিসাব ছাড়া দাদা তো কিছুই বোঝে না। তাই কে আপন কে পর এইটা তো দাদার ক্যালকুলেটরে নেই। আপনাকে তো ঠিক, আরে ওকে তুমি আপনাকে করছো কেন? হচ্ছে আমার বোনটি না, ওকে তুমি একান্ত আপন ভেবে একটু একটু নিজেরও মনে করি তুমি আমি করে ডাকতে পারো। আরে নাম ধরে। আরে বাবা, তাতে কি হয়েছে? বলি আমাকে যদি তোমার ভালো লাগে না, তাহলে তুমি আমাকে এইভাবে বুকে জড়িয়ে ধরে বলতে পারো, টিনা মাই সুইট ডার্লিং, আই লাভ ইউ। এই তো আমার সুইট সিস্টার, এই তো। বলি করে দাঁত বার না করে এখান থেকে কেটে পড়ো না। আরে বাবা, ও যদিও আমাকে ভালোবাসে, তাহলে তোমার সামনে ভালোবেসে কি আমাকে জড়িয়ে ধরতে পারবি? এইটা তো আমি ভেবে দেখিনি রে বোন। বেশ বেশ বেশ, তাহলে তোরা তোদের নিজেদের মধ্যে একটু মন দিয়ে অনেকটা ছেড়ে রে। আমি বরঞ্চ একটু মায়ের নাম করে আছি, বুঝলি? সকলই তোমারই ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া বলি তোমার ইচ্ছা। এসব আপনি কি বলছেন? আমি আপনাকে ভালোবাসবেন না জান, ভালোবাসবেন না, কিন্তু আমার না আপনাকে ভীষণ ভালো লেগেছে, তাই তো আমার মনের মণিকোঠা থেকেই ভালোবাসা দুকুল প্লাবন ছাপিয়ে ভেসে আসছি। কিন্তু আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না। আরে বাবা, যা জানি এর চেয়ে বেশি কিছু আমি জানতে চাই না, শুধু আপনার কাছে দোহাই একটা অনুরোধ, ওই আপনি আজকে বলে আপনি আমাকে লজ্জা দেবেন না, কারণ আমি আপনার প্রেমের দুয়ারি, প্রেম পূজারি। তুমি চলো না এই দুজনে আমরা কোথাও হারিয়ে যাই, চলো না। মন যদি যাই যেতে হারিয়ে, এসো দুজনাতে যাই একসাথে, এসো দুজনাতে যাই একসাথে, কবে কাটে প্রান্তর ছাড়িয়ে। মন যদি যাই যেতে হারিয়ে, এসো দুজনাতে যাই একসাথে, এসো দুজনাতে যাই একসাথে, কবে কাটে প্রান্তর তুমি হবে ঝর্ণার ধারা, আমি হব সাগরের ঢেউ। তুমি হবে ঝর্ণার ধারা, আমি হব সাগরের ঢেউ। হাসি আর গানে কুহু কুহু জানে, হাসি আর গানে কুহু কুহু জানে, হৃদয় দেব তোমায় ছুঁয়ে। মন যদি চাই যেতে হারিয়ে, এসো দুজনাতে টিনা, তোমার উপমা শুধু তুমি, তাই যে কোনো পুরুষ তোমাকে ভালোবেসে ধন্য হবে। কিন্তু তুমি যে পারবে না তা আমি জানি, কারণ তোমার মন প্রাণ সব পড়ে আছি ওই বিশ্বাসঘাতিনী প্রতিমার জন্য। না, মন থেকে তাকে আমি চিরতরে মুছে ফেলবো। কিন্তু তুমি ঠিক এমনি ভাবে আমার পাশে থাকবে তো টিনা? নিশ্চয়ই থাকবো, যদি তুমি অতীতকে ভুলে বর্তমানকে বুকে চেপে ধরে তুমি নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারো। হ্যাঁ পারবো, পারতে তো আমাকে হবে। আমি ভুলে যেতে চাই আমার নোংরা পচা দুর্গন্ধময় অতীত, বিনিময়ে বিনিময়ে পেতে চাই তোমার ভালোবাসার এক সৌরভময় প্রাণবন্ত বর্তমান। ভ্রান্ত নীতি জ্ঞান কাণ্ড জ্ঞানকে বিসর্জন দিয়ে দখল করেছে পাপের সাম্রাজ্য। মাথায় কাটার মুকুট পরে মৃত্যুর কোলে বসে ভাবে আমি এ সমাজের এক অপরাজেয় সম্রাট। একই ছোটদা, তুই তুই হঠাৎ এখানে? কুমির যেমন মাঝে মধ্যে রোদ পথে ডাঙায় উঠে আসে না, আমি তেমনি তোদের মতো ভদ্র মানুষদের সংস্পর্শা এখানে বেড়াতে এলাম, মাই ডিয়ার সিস্টার। বাট হু আর ইউ ব্রাদার? আরে বাবা, বর্তমানে ও হচ্ছে আমার বন্ধু, আর দুদিন পরেই ও হবে তোমার ভগ্নিপতি। হাসলাম হাসলাম,
তবে তোর সুখে নয় তোর দুঃখে। What do you mean? I mean, একবিংশ শতাব্দীর উলঙ্গ সভ্যতার জীবন্ত মডেল তুই। আর তুই কি না একটা মূর্খকে জীবন সাথী রূপে বেছে নিবি? ডাক্তার বাবু, কি বলছেন আপনি? আমি মূর্খ? যারা অতীতকে ভুলে শুধু বর্তমানকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তাদের মূর্খ বললেও খুব কম বলা হয়। ডাক্তার বাবু না। Yes, অতীতে ছিল এদেশে রাম রাজ্য, বর্তমানে এটা রাবণ রাজ্য। যারা রামকে ভুলে রাবণকে বুকে তুলে নেয় তাদের ধ্বংস স্বয়ং নিয়তই রোধ করতে পারে না। প্রভু, আমি অতীতে ফিরে যাব না ডাক্তার বাবু। যারা আমার শ্রদ্ধা ভালোবাসাকে দু পায়ে মারিয়ে পদদলিত করেছে, যারা আমার বিপদের দিনে সাহায্য না করে ওই দূরে দাঁড়িয়ে ব্যাংকের হাতে এসেছে, তাদেরকে নিয়ে আর যাই হোক রামরাজ্য প্রতিষ্ঠা করা যায় না ডাক্তার বাবু। বাবা ডার্লিং, তোমার মুডটা খারাপ হয়ে গেছে, চলো ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে। চলো। Yes, brother, যাও। আমার একটা মাতালের কথায় তুমি তোমার ব্রাইট ফিউচারটাকে নষ্ট করবে কেন? তার থেকে যাও, ওই যে কি বললো, রেস্ট নাকি? যাও, যে রেস্ট নিয়ে নাও। ডাক্তার বাবু, যাও। তবে যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই। বলুন। ওই দূর থেকে যেটা আপনি ফুলের বাগান মনে করছেন না, আচ্ছা। এই কাছে গেলে সেখানে কাঁটা ছাড়া আর কিচ্ছু পাবেন না ডাক্তার বাবু। তাই নাকি? কিচ্ছু না। চলো টিনা। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা কেউ কি ভেবেছিলেন যে এত সুদর্শন সুন্দর একটা পাঠা এক কোপে বলি হয়ে যাবে? হ্যাঁ, ভেবেছিলেন ভুলে যাবে মায়ের মমতা, দাদার স্নেহ, ভাইয়ের ভালোবাসার কথা ভুলে যাবে? ভালোবাসা ভালোবাসা করিস লাই বাবু, কতটা ভালোবেসেছিস যে বিপদের দিনেও দাঁত বের করে হাসছিস। বিপদ? কোথায় বিপদ? সে কি বাবু, তুই শুনিস লাই তোদের ঘরে সাপ ঢুকেছে? আর সেই জন্য বুঝি তুমি ছুটে এসেছো ওই সাপগুলোকে ধরতে? হগ বাবু, আমার যে খবর দিয়ে কইলো মিথ্যা কথা। মিছে কথা। তবে তোদের ঘরে সাপ ঢুকে নাই? ঢোকে নাই। আর যদিও বা ঢোকে, তোমার ওই সাদের সাপগুলো এ বাড়িতে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। কেন বাবু? কারণ এবার মানুষগুলোর শরীরে যা বিষ আছে না, তা তোমার ওই বিষাক্ত সাপের দাঁতে নেই। এটা তোমার ওই সাদের সাপগুলো কি করে বাড়িতে টিকে থাকবে? এ কথা আপনার মুখে মানায় না ছোট বাবু, যেহেতু আপনি নিজেও একজন এ বাড়ির সদস্য। তবে আমাদের মুখে মানায়, কিন্তু আমরা বলি না, কারণ বেশি কথা, মোটা কথা বলতে গিয়ে মালিক পিছুতে লাথি মেরে চাকরি আমাদের গয়া গঙ্গা বেনারসি করে দেবে। ওহো, একাদশী, আমি তোকে ভালো। কিন্তু কথাটা কি জানে, এই ভদ্র শিক্ষিত সমাজের কলঙ্ক এক গ্যাজুয়েট মাতাল আমি। আমার মুখে ভালো মন্দ ঠিক ভুল সব ওই মাতালের প্রলাপ। মাতাল হয়ে কেউ জন্মায় না রে দেবদাস। মানুষ মদ খায় তার বিকৃত শিক্ষা আর ওই চরিত্রহীনতার কারণে। কেন? কারণ তোমার ওই জ্ঞান গর্ব বলা ডায়লগ গুলো আমি হজম করতে পারবো। ডায়লগ হবে কেন? সত্যি তো তুই সারাদিন মদ খাই দাদা, মদ খাই, কিন্তু আমি মাতাল নই। এটা কেমন কথা হলো ছোট বাবু? মদ খাই অথচ মাতাল নয়। It is absolutely correct, dear manager. এই সমাজে যারা মদ খায় তারা প্রকৃত অর্থে কেউ মাতাল নয় ছোট বাবু, কিন্তু যারা রূপা, লোভ, লালসা আর ষড়যন্ত্রের নেশায় মাতাল, তারা কিন্তু কেউ মদে খায় না। তাহলে তুই আমার কোনো কথাই শুনবি না? মানুষের কথা শুনবো না তাই কি কখনো হয় দাদা? আমি তোমার সব কথা শুনবো, কিন্তু একটা কথাও মনে রাখবো না। সমাজের মানুষগুলো সব বর্ণচোরা টিকটিকির জাত। এরা ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়, এরা মুখে যা বলে পরে ঠিক তার উল্টো। এরা কিন্তু নিজেরাই অসৎ কাজ করে সমাজের সর্বনাশ করে চলে।
Yes, yes, brother, yes. তাই সেই ভদ্র শিক্ষিত সভ্য মানুষ নামক মানুষদের সাথে আমি গা ভাসাবো না। আর তাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমি আমার মেধাবী প্রদর্শনের মতো হারিয়ে যেতে চাই না, হারিয়ে যেতে আমি চাই না। ওই জানোয়ারটার জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল। আগে বাবু এই বিপ্রদাস চৌধুরীটাকে, এই তোর দ্বিতীয় পক্ষের বাপ, এই বল তুই কে তুই? আগে আমি মাল। তুমি মাল হবে কেন? মাল তো মানে বড় বড় মেয়ে এই ছোট ছোট জামা তুলে কোমর দেখিয়ে হেলে দুলে যায়, তা কি মাল বলে? লাগো বাবু লা, আমি সে মাল লই। আমি হলাম সাপুরে, আমি তোদের ঘরে সাপ ধরতে এসেছি। সাপ? সাপ? ও গো বাবু, এখানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? লাই বাবু, কিন্তু আমি কিন্তু গন্ধ পাচ্ছি বাবু। কিসের গন্ধ পাচ্ছিস? বাড়িতে মনে হয় যেন আমাদের অনেক রকম ময়লা দিয়ে রান্না হচ্ছে, বেটা হয়তো সেটা সাপের গন্ধই ভেবেছে। লাই বাবু, আমার নাক কিন্তু বেঈমান না আছে। সাপের গন্ধ না হলেও পচা মানুষের গন্ধ বটে। বাবু হ, এ গন্ধ আমি খুব চিনে। এ বাড়ির কেউ কি মুড়ে পুছিয়ে গেছে বাবু? আরে তোর নাকটাই খারাপ হয়ে গেছে ভাই, হুটহাট করে তুই এই বাড়িতে ঢুকবি না। ঠিক আছে বাবু, কিন্তু সাপ এই ঘরে নেই রে বাপ, দয়া করে তুই আমাদের এখান থেকে গিয়ে উদ্ধার কর। নিশ্চয় নিশ্চয়, আমি ছাড়া তোদের কে উদ্ধার করবে? এ ঘরে অনেক বিষধর সাপ আছে, সেগুলো আমি ছাড়া কে ধরবে? তাই এ ঘরে আমি আবার আসবো বাবু। বাবু আমি আবার আসবো। কে ওই জানোয়ার? আর কে ওকে সাপ ধরার জন্য ডেকেছিল? আর এখানে পচা মানুষের গন্ধ পেল কি করে তপেন্দু? সেটাই তো রহস্য স্যার, যে কথাটা আমরা এই বাড়ির কয়েকজন ছাড়া কেউ কোনোদিন জানতে পারেনি। অথচ একটা সামান্য সাপুরে মাল হয়ে তুমি কি করে বাবুর মেলা যাবেন বলুন তো? তোমার মাথায় একটা আমরা নাচছি একাদশী। আমি হচ্ছে একাদশী, তাই সত্যি কথা বলতে ভালোবাসি। আর সেই সত্যি কথা হলো ও বেটা সাপুরে নয়, সাপুরের বেশে অন্য কেউ হবে। তোর কথায় যদি সত্যি হয় একাদশী, তাহলে আজকে রাতেই ওকে আমি ওই পর্যন্তই থাক স্যার, যথা সময়ে কাজটা হয়ে যাবে। বেলিগুল বেলিগুল, এই নামে আমাদের মেরাজত বাবু। আমার অঘোষিত জমিদারি, আমার মদের ভাটি, আমার চড়া সুদের কারবার, এই সব প্রধান বাধা হলো ওই কায়েম ঠাকুর সারা রবি ঠাকুর। তার একটা হাত গৌরবকে আমি মোটা টাকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে নেয়, কি লাভটা হলো স্যার? বুঝবে কি করে? তোমার মাথায় একটা উঠে ঘি আছে যে। সেটাই থাক, এত মেহনত করে এত বুদ্ধি খাটিয়ে যাকে আমরা আমাদের পদে আটকে রাখলাম, সেটা সম্পূর্ণ বিফলে গেছে। কারণ ওরা খুব শৌখিন ভাবে সুদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। এখন প্রতিবাদ ভক্ত থাকতে ওরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যেত। আর জামিন পেয়ে সৌরভ তার দাদার পাশে দাঁড়িয়ে ফোর্স করবে। হ্যাঁ, এখনো সে ফোর্স করবে, তবে সে আমার বিরুদ্ধে নয়, তার মা দাদার ভাইয়ের বিরুদ্ধে। সৌরভ আমার সুগভীর কৌশল আর ওই কিনার যৌবনের ফাঁদে পড়েছে, এখন আটকে গেছে। সে যত নড়াচড়া করবে, যৌবনের ফাঁদগুলো তার শরীরে শক্ত হয়ে যেতে বলবে, আর সেই ফাঁদ ওকে নিয়ে যাবে ওই ম্যারেজ রেজিস্ট্রারি অফিসে। কি বলছেন স্যার? টিনার সঙ্গে তোমার বিয়ে? হ্যাঁ, এখনো কি বলছি নাকি যে আমি টিনার সঙ্গে তোমার বিয়ে দেবো না? কিন্তু স্যার টিনার সঙ্গে যদি সৌরভের বিয়ে হয়েই যায়, তোমার কি? তুমি নিশ্চয় জানো তপেন্দ্র যে আমাদের মতো হাই সোসাইটিতে বিয়েটা হচ্ছে একটা সোশ্যাল কন্ট্যাক্ট মাত্র। আর সেখানে সৌরভ সেখানে থেকে ভর্তি দিয়ে সেখানে বলতে এই তপেন্দ্র, এটাই তো আমাদের জীবন। এইভাবে সাপ লুটে গেলে কি লাভ স্যার? লাভ আমার একটাই, লাভ হচ্ছে এই গ্রামের বুকে এই চৌধুরী বংশকে সুপ্রতিষ্ঠিত করা। সারা আমাদের জমিদারি চলে গেলেও গ্রামের বুকে আমার মান সম্মান সমস্ত কিছু বজায়
ছিল ওই ঠাকুর রবি ঠাকুর কোথা থেকে এসে আমার মান সম্মান ধুলিসাৎ করে দিয়ে গায়ের সমস্ত চাষিদের কাছে শুনেছে মাটির ভগবান। তাহলে আপনি ওকে হাতে মাঠে নেমে পড়ুন স্যার। আমি ওর মতো ছোট লোক চাষা নয় যে গায়ে কাদা মেখে আমি সংসার চালাবো। তাহলে আপনি কি করতে চান স্যার? আমি জমিদার বংশের ছেলে, আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজন হলেই মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন মিটে গেলে তার মুখে আমি লাথি মারি। আমার প্রত্যেকটি শিরায় বইছে জমিদারের নীল রক্ত। অত্যাচার, খুন, ধর্ষণ এসব হচ্ছে আমার নিত্য সঙ্গে। তাই আমার সুনিপুণ ষড়যন্ত্রের জালে বন্দী হয়ে পড়ে থাকে ওই মাটি মায়ের কোলে মাটির ভগবান রবি ঠাকুর। হিসাব একবারে পড়া পড়ে গেল। টিনা ম্যাম সাহেবকে বিয়ে করে সৌরভ পাবে আমরা আটি, আর তার কিছুদিন পর আজ এই আটির ছোবরা আপনি পাবেন। আর আমি একাদশী হয়ে আমি সারা জীবন থাকবো উপবাসী। না না না, আমি উপবাসী থাকবো না, আর ছোকরাও চুষবো না। আমার চাই রূপ রস গন্ধে তৈ মূর্তি লাগে, যাকে পাওয়ার জন্য আমি শয়তান ধর্মদাসের হাজার হাজার পাপের সাক্ষী। আমার জীবন থেকে তাকে ছাড়িয়ে দিতে চাইলে ধর্মদাস তো মরবে, তার সঙ্গে ধ্বংস হয়ে যাবে তার এই পাপগুলি ধ্বংস হয়ে যাবে। শ্যামলা বাংলার বুকে ছোট্ট একটা গ্রাম পলাশডাঙ্গা, আর সেই গ্রামের সবুজ ধানের ক্ষেত হাওয়ায় দুলতে দুলতে বলছে, ওরে গায়ের কিষান রবি ঠাকুর, তোর স্বপ্নের পলাশডাঙ্গাকে আমরা সোনায় মুড়ে দেবো। আর ঠিক তখনই মহাকার রূপে ছুটে এলে এক দমকা বাতাস, সেই দমকা বাতাস সব এলোমেলো হয়ে গেল আমার সোনালী স্বপ্নগুলো। আমার মাথার কেমন যন্ত্রণা করছে, চোখের স্বপ্ন সব ক্লান্ত। হ্যাঁ বাবা, সকাল থেকে রোদে রোদে কাজ করছিস তো, তাই হয়তো ভেবেছি নে বাবা নে, এই জলটাতে খেয়ে নে। কিন্তু কিন্তু কি যেন বলছিলাম, ক্লান্ত। আমি সাধারণ একজন গরিব ঘরের চাষি, তাই তাই আমার শরীর ক্লান্ত হবে কেন মা? আমার এই শক্ত দুটো হাত দিয়ে চাষ করে যার একমাত্র কাজ, সে এত সহজে ক্লান্ত হবে কেন? বলা তো যায় না বাবা, যে মানুষের শরীর। তাই তো বিশ্বাস করতাম মা, কিন্তু আজকের সমাজ তো বিশ্বাস করে না যে আমাদের মতো চাষিরাও একজন সাধারণ মানুষ। কেন বিশ্বাস করবে না বাবা? বলে কেন বিশ্বাস করবে না যে চাষির ফসল খেয়ে তার জীবন ধারণ করে, তাদের সেই সাত পাহারা ইমারত। আর সেই সন্ধ্যা ইমারতে বসে একজন মানুষ আমাদের মতো চাষিদের ইংরেজিতে গালাগাল দিয়ে শিক্ষার তারিখ করবে। করুক তো বাবা, করুক। কালের বর্তমানে তাদের ভুল একদিন নিশ্চয়ই ভাঙবে বাবা। আমি তো সেই রাস্তাতেই বসে আছি মা। আমি জানি যে দেখি হাজার মাথা নাড়লেও তারা সেই গড়ে এসে পড়বে, আর বাকিরা সারাদিন লেখালেখালে করে বেড়ালেও তারা বাসায় এসে ফিরবে। আর ঠিক তখনই রবি, আজ যারা চাষকে উপেক্ষিত করে, যারা নানান কাজে নিয়োজিত করে রেখেছে, একদিন তাদের এই সকল কিষান কিষানকে বলতে হবে, বাংলার পূজনীয় মা পবিত্র মাটি আর সকল কিষান কিষানকে জানাই তোমাদের শত কোটি প্রণাম। তাহলে সেই শ্রদ্ধার পথে আবার সৌরভ এখন ফিরে আসছে না কেন বাবা? হয়তো আর কোনোদিন ফিরবে না বলে। কি বলছিস বাবা? আমাদের সব চেষ্টা নিষ্ফল হয়েছে দাদা। ওই শয়তান ধর্মদাস চৌধুরী জানতে পেরে গেছে আমরা যখন সুদেব টাকাকে উদ্ধার করতে পেরেছি, তখন প্রতিমা কোর্টে সত্যি কথাই বলবে। আর তাই তাই শয়তানটা মেয়েদের জামিন করে নিয়ে যাচ্ছে দাদা। ভালোই তো হয়েছে রে ভাই, এবার তো ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। না দাদা, আসবে না। সে যদি ফিরে আসতে চাইতো তাহলে থানা থেকে এ বাড়িতে না এসে ওই চৌধুরী বিলাইকে উঠতো না। এসব কি বলছিস বাবা?
চিরন্তন সত্য, তাই তো বলছি মা। এই চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বর্দা, তুমি নীরব নিকট কেন বর্দা? তুমি কিছু বলো বর্দা, কিছু বলো। একটা জ্বলন্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে এই মূর্খ প্রতিবাদের ভাষা এই চাষার মুখে মানায় না রে ভাই, এই চাষার মুখে মানায় না। বর্দা, না, না, তবু আমি হারবো না। আমাকে একবার তার মুখোমুখি দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করতেই হবে। আমি যাবো, আমি তার মুখোমুখি দাঁড়িয়ে তাকে আমি জিজ্ঞাসা করবো। কি কি জিজ্ঞেস করবি বল, কি জিজ্ঞেস করবি? দাদার স্নেহ মমতা, ভাইয়ের শ্রদ্ধা ভালোবাসা তার কাছে মিথ্যা হয়ে যেতে পারে মা, কিন্তু কিন্তু মাতৃদুগ্ধ তার কাছে বিশ্বাস হলো কেন? সে লেখাপড়া শিখে কেমন করে ভুলে গেল ভূমে করিয়সী মাতা স্বর্গাদস্যতর পিতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সী। লোভ আর আত্মসুখের নেশায় সে বধির হয়ে গেছে দাদা। তাই তাই তোমার সেই পবিত্র বাণী আর তার কানে পৌঁছাবে না। কেন ভাই? আমি তোমায় কতটা গর্বিত করতে পেরেছি আমি জানি না বর্দা, কিন্তু তুমি তো আমার গর্ব, তুমি আমার শক্তি, আমার সাহস, আমার প্রেরণা, আমার সব কিছু তুমি। আমার কাছে তুমি ওই দূর আকাশে থেকে অনেক অনেক বড় দাদা, অসীম আকাশ, শুধু নীল ঘন নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে, আকাশের নিচে আর পৃথিবীর পরে তুমি দেখেছো নইলে মিথ্যে হয়ে যাবে আমার স্বপ্ন সাথ, প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে আমি হয়ে যাবো বেঈমান বিশ্বাসঘাতক। বড়া, আমার কিছু করার নাই বড়া, আমার সিদ্ধান্ত আমি নিয়েছি। সিদ্ধান্ত? তোর কি সিদ্ধান্ত বল? ওই নষ্টা মেয়ে প্রতিমাকে আমি বিয়ে করতে পারবো না। তুমি যে কি বলছো তুমি তো নিজেই জানো না মিস্টার। জানে তোদের সকলকে আমার চেনা হয়ে গেছে, ছাত্র ছাড়া তো আর কেউ কিছু বুঝিস না। একজন বিপদে পড়লে অন্যজন দূরে দাঁড়িয়ে হাসে। এই কথা তুমি আমাকে যত খুশি বলো মিস্টার, কিন্তু এই কথা তুমি আমার মা বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না বড়। জ্ঞান আমি দিচ্ছি না মেজদা, আমি তোমাকে তোমার ভোলা কথাগুলো মনে করিয়ে দিচ্ছি। তুমি বলতে না আমরা তো খুব ছোটবেলায় আমাদের বাবাকে হারিয়েছি, ওই দাদার হাতটা ধরে আমরা হাঁটতে শিখেছি, ওই দাদার কোলে পিঠে করে আমরা এই গোটা দুনিয়াটাকে দেখতে শিখেছি। আমাদের যত বর্দা যা করেছে তুমি তো বলতে, আমাদের বর্দা আমাদের মাটির ভগবান, আমাদের মানুষ করতে আমাদের বর্দা যা করেছে, বর্দা যা করেছে তার নিজের স্বার্থের কথা ভেবে। সৌরভ, এত বড় কথা তুই বলতে পারলি বাবা? ওই পাঁচটা গায়ের মানুষের কাছে যে মাটি মাখা ভগবান, যে রোজ জল ঝড় মাথায় করে সোনার ফসল ফলিয়ে তোদের দুই ভাই মুখে তুলে দিয়েছে, তোদের কথা চিন্তা করে যে ছেলেটা এক পর্যন্ত বিয়ে করলো না। বিয়ে করবে কেন মা? বর্দা নিজে বিয়ে করলে ভাইদের বউগুলোকে ভাগ করবে। যা তুই চলে যা, এই রক্তের বন্ধন দিয়ে তোকে আর আমি ওই গৌরবটার জন্য তো তাই না আমাকে তোকে অনেক কথা বলে ফেলেছি, তাই তোর ক্ষমা চাই। লাগবেই তো রে ভাই, আমার মতো তুই তার ধুলো কথা বাঁচাচ্ছে আশা নোস। তুই তো ধনীর অট্টালিকায় থাকা একজন শিক্ষিত ছেলে, দুদিন পরে তুই অফিসার হবি, তখন হয়তো তোর পায়ের নিচে বসে আমাকে না বর্দা না,
পরে তোমার এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে না রে বউ, লজ্জা করছে না? করছে না। এই বাড়িতে আমারও সমান অধিকার আছে, আর সেই অধিকারের জেরে আমি তোমাদের বলে যাচ্ছি না, তুমি অথবা মাতা হ্যাঁ। কারো কোনো প্রতিশ্রুতি রক্ষা করার দায় কিন্তু আমার নেই। হ্যাঁ। তাই তাই তোমার মনোনীত এবাড়ির ভাবি পুত্রবধূ ওই প্রতিমাকে আমি বিয়ে করতে পারবো না। তোমার প্রতিশ্রুতি, তোমার প্রতিশ্রুতি, কিন্তু তুমি তো তাকে ভালোবাসলেন না। তাকে ঘিরে বোনা তোমার স্বপ্নের চাল কি তাহলে? তার চরিত্র হয়ে তার দাম সাথে ছিঁড়ে গেছে। সৌরভ! তাই প্রতিমা নয়, আগামী 5 দিন ধর্মদাস চৌধুরীর বোন ইনাকে আমি বিয়ে করছি। না রে সৌরভ, যেও মা। তোমাদের সকলের নেমন্তন্ন রইল, অবশ্যই যাবে। আমার ভাই এখনো কখনো বেঈমান বিশ্বাসঘাতক করতে পারে না, পারে না, পারে না। আমি কি কোনো ভুল বলেছি মা? না না, তুমি ভুল বলবে কেন বেটা? তুমি ভুল বলবে কেন বর্দা? তুমি যে নীলকণ্ঠ, তাই তো এই সমাজ সংসারের সমস্ত গরল বিষটা নিজের কণ্ঠে ধারণ করে। আর পারলাম কই? আর তা যদি পারতাম তাহলে আমার এই স্বপ্নে দেখা ওই মেয়েটা যাকে আমি বিয়ে করার জন্য বলেছিলাম, ওই মেয়েটার জীবনটা অকালে হারিয়ে যেত না। কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে আমি আমার ব্যর্থতাকে থাকবো কিভাবে পলাশ? একটা স্বার্থপর মানুষের কুকর্মের দায় মাথায় নিয়ে আপনি কেন নিজে কষ্ট পাচ্ছেন বাবা? পলাশ ঠিক কথাই বলেছি বাবা, ও ঠিক কথাই বলেছি। ওই ভুলে যা, ওই বেইমানটার কথা তুই ভুলে যা। তুই আগে মুখে আনবি না বাবা, তুই মুখে আনবি না। আমি কেমন করে ভুলে যাবো মা, যাকে আমি সন্তান স্নেহ কোলে পিঠে করে আমি সেই ভাইয়ের কথা। ভাইকে, ভাই যে তোমার মাথায় তুলে দিয়েছে মিথ্যা কলঙ্কের বোঝা, যে তোমার মতো দেবতাকে পদদলিত করে আশ্রয় দিয়েছে ওই শয়তানের কোলে, তাকে তুমি ভাই বলে মেনে নিলেও আমি কখনো তাকে আমার দাদা বলে মেনে নিতে পারবো না। বাবা কি হলো? সুদীপ কাকা কোথায় গেল? সুদীপ কাকা ঠিকই বলেছো বাবা, এই সমাজে আমাদের মতো মানুষগুলোকে কেউই ক্ষমা করবে না বাবা, কেউই ক্ষমা করবে না। না না, তুমি ভুল
বলছি ঠাকুরপো, গৌরবের বিচারে সুধাধরের কোনো অপরাধ নেই। সেই জন্যই তো সেই মৃত্যু পরে বেঁচে থেকে গিয়ে আপনি সর্বদা চোখে বাদল করছে। কিন্তু শেষ রক্ষা যে হলো না যে পলাশ, আমাদের এই পাপের মূলে একটা দেবতার মন্দির খান খান হয়ে গেল রে পলাশ, খান খান হয়ে গেল। এর জন্য আমি অপরাধী বলতাম, আমারই দোষে আজ আপনার জীবনে এই হাহাকারে নেমে এসেছি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো বোন, ক্ষমা তো আমারই করা উচিত। সে কি বাবা, তুমি কেন ক্ষমা চাইবে? প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে। প্রতিশ্রুতি? হ্যাঁ, আমি যে কথা দিয়েছিলাম যে প্রতিমা হবে এবাড়ির বউ। বর্দা, ভুলে যান বর্দা, ভুলে যান। যা কোনোদিন হবার নয় সে কথা ভেবে আর লাভ নেই বর্দা। না প্রতিমা না। হ্যাঁ বর্দা, তুমি না এবারে ওসব কিছু সব কিছু ভুলে না, তুমি নতুন করে আবার চাষের কাজে মন দাও বর্দা, চাষের কাজে মন দাও। আপনি কি জানেন নতুন ভিডিও এসেছে? আচ্ছা। আর নতুন ভিডিও এসে চাষের উন্নতির জন্য চাষিদের নিয়ে মিটিং করতে চেয়েছেন। আমিও শুনেছি নতুন ভিডিও সামনে গিয়ে তোমারই মতো কৃষক দরদি মাঠে মাঠে সোনার ফসল। এবারও বলেছে কাকা, আর সেই মা লক্ষ্মী এসে ঘর আলোয় ভরিয়ে দেবে। হ্যাঁ, আর সেই মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলার মা লক্ষ্মী ধীরে ধীরে অন্ধকারে মুখ লুকাচ্ছে। আর আমি তাকে কেমন করে লজ্জার হাত থেকে মুক্তি দেব? গৌরব, তুই পারবি আমাকে এই অসহায় অবস্থা থেকে মুক্তি দিতে। তুই পারবি। তোমার মতো রামচন্দ্রের ভাই আমি, তোমাকে সঠিক পথের সন্ধান আমি দিতে পারবো কিনা জানি না দাদা, কিন্তু তোমার মর্যাদা রক্ষার্থে আমি শুধু স্বর্গে নয় বর্দা, আমি ওই নরকে যেতে তোকে নরকে যেতে হবে না, তোকে আমি স্বর্গের পথের সন্ধান দেবো। শুধু আমার কথা রাখতে। আমি প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারবো দাদা, আমি সমুদ্র পর্বত শৃঙ্গ থেকে মহাসমুদ্রে ঝাঁপ দিতেও আমি কোনটা হোক করবো না। তোমার মর্যাদা রক্ষাতে আমি আমার এই তুচ্ছ জীবনটাকে না তোর জীবনটা নয় ভাই, তোকে নতুন ভাবে জীবন শুরু করে এই সংসারে মানুষের আসনটা পূর্ণ কর। তুই প্রতিমাকে বিয়ে কর। মা, আমি কি কোনো ভুল করলাম মা? এই গায়ের মূর্খ চাষাবুষা মানুষ আমি, তাই আমার সিদ্ধান্ত। না বাবা না, তোর তো কোনো ভুল হয়নি বাবা, কোনো ভুল হয়নি। তুই শুধু মূর্খ চাষি নস বাবা, তুই যে মাটি মাখা এই মায়ের কোলে মাটির ভগবান। ভগবান হতে চাইনি, আমি মাটি মায়ের অবোধ সন্তান। তাই আমি তোদের কাছে বড় করে জানতে চাই যে তোদের বল ভাই, তোমার আদেশের উপরে আমার যে আর কিছুই বলার নেই প্রতিমা। এতখানি সৌভাগ্যবতী হবে এসব ভাবতেও পারিনি। তাছাড়া আমার ওই মায়ের স্বপ্ন আজকে পূর্ণ হলো, তাহলে আর দেরি কেন? সকলের সম্মতি নিয়ে আগামী সোমবারই হবে। গৌরব আর প্রতিমার বিয়ে।